খুব ছোট থেকেই বিদ্রোহী বিপ্লবী মানসিকতার ছিল শহীদ হাদি, যা জানা যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জি. রতন স্বাগত জানাচ্ছি। শহীদ শরীফ ওসমান বিন হাদি। আহা, টকবগে একটি যুবক আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল, আবারও স্মরণ করিয়ে দিয়ে গেল, চিনিয়ে দিয়ে গেল বিপ্লব কাকে বলে। বহু বছর ধরে আমরা আওয়ামী ও ভারতীয় দাসত্বের শৃঙ্খলে বাঁধা থাকার কারণে কেন যেন ভুলেই গিয়েছিলাম, বিদ্রোহী আর বিপ্লবী হতে হলে বুক চেতিয়ে হাজারো বাধা আর বুলেটকে তোয়াক্কা না করে উচ্চকিত কণ্ঠে আওয়াজ তুলতে হয়। শহীদ হাদি আমাদের তা শিখিয়ে গেলেন। এরপর হলেন ইতিহাস। এই ইতিহাস আমরা কোনোদিনও ভুলব না। দেখো ওই রক্তলাল সূর্যে ভাসে বাংলার সবুজ, দীর্ঘশ্বাস ভুলে দাও ওই হিন্দ মসনদ নাড়িয়ে, ছুটে যাও লাগাও বান জোরে। হে যুবক, হে তরুণ, হয়ে ওঠো আবার, প্রতিশোধ নিতে তীব্র জেদি। বাধার আগল খুলে বলো, আমরাই হাদি, আমরাই হাদি। হাদি আর ফিরবে না। তাকে আমরা নয়নের রক্ত অশ্রু দিয়ে বিদায় জানিয়েছি। আমাদের বুকের ভেতরটায় গহীন এক ক্ষত নিয়ে, হাহাকার নিয়ে বিদায় জানিয়েছি, কিন্তু শপথ নিয়েছি আমরাই হাদি হব। তাই তার বিপ্লবী জীবন, বিদ্রোহী জীবন নিয়ে গবেষণা শুরু করেছি। ওসমান হাদিকে নিয়ে গবেষণা করলে দেখা যায় তিনি খুব ছোটবেলা থেকেই প্রতিবাদী এক কণ্ঠস্বর ছিলেন। যে কোনো অন্যায় দেখলে তার বাবা মাদ্রাসার পরম সম্মানিত এক শিক্ষক তার মতোই প্রতিবাদী হয়ে উঠতেন। বাবা এই প্রতিবাদী কণ্ঠ পেয়েছিলেন তার বাবার কাছ থেকে। এভাবেই বংশ পরম্পরায় বিপ্লবী চেতনা হাদির হৃদয়ে, মননে, মগজে এসেছে। সহজে সরল জীবন যাপন, সাংসারিক টানাপোড়েন কোনো কিছুই তাদের বাধা হয়নি, বরং ন্যায়ের পথে থেকে শত উপঢৌকন, উপহার, লোভ পায়ে ঠেলে দিয়েছেন। যারা হাদির কণ্ঠকে স্তব্ধ করে দিয়ে ভেবেছে হাদি বেঁচে না থাকলে আর কেউ উচ্চ কণ্ঠে কথা বলবে না, থেমে যাবে সব, তারা ভুলের সাগরে ভাসছে। হাদির দেখানো পথেই বিপ্লব জারি থাকবে এই বাংলাদেশে। কারো পরোয়া না করে যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাবে এই দেশের আপামর জনগণ। হাদির সেই শিশুবেলার গল্পগুলো তার স্বজনদের কাছ থেকে শুনলেই বোঝা যায় হাদির মতো বিপ্লবীরা কালে ভদ্রে জন্মায়। মৃত্যুর মুখোমুখি হয়েও হাসতে হাসতেই মহান আল্লাহর কাছে পৌঁছাতে চেয়েছিলেন তিনি। মহান আল্লাহ তাআলা তার সেই দোয়াকে কবুল করেই কাছে টেনে নিয়ে গেলেন। জান দেব, জুলাই দেব না, এই এক বাক্যের প্রতিজ্ঞায় নিজেকে উৎসর্গ করেছিলেন শরীফ ওসমান হাদি। জুলাই গণ অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে, আধিপত্যবাদ বিরোধী আকাঙ্ক্ষাকে রাষ্ট্র ও সমাজে প্রতিষ্ঠা করতে তিনি গড়ে তুলেছিলেন ইনকিলাব মঞ্চ। সংস্কার, বিচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী লড়াই কোনো প্রশ্নেই আপোষ করেননি এই তরুণ বিপ্লবী। সেই আপোষহীনতার মূল্য চুকাতে হলো জীবন দিয়ে। গুলিবিদ্ধ হওয়ার পর টানা 6 দিন জীবন মৃত্যুর সাথে লড়াই শেষে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমান শরীফ ওসমান হাদি। মৃত্যুর আগেও তিনি ভীত ছিলেন না। সহযোদ্ধাদের ভাষায় মৃত্যুর মুখোমুখি হয়েও হাসতে হাসতেই মহান আল্লাহর কাছে পৌঁছাতে চেয়েছিলেন তিনি। মহান আল্লাহ তাআলা তার সেই দোয়াকে কবুল করেই কাছে টেনে নিয়ে গেলেন। 1993 সনে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় হাদির জন্ম। বাবা পেশায় একজন মাদ্রাসা শিক্ষক ছিলেন। সেখান থেকেই তার শিক্ষা জীবনের শুরু। ঝালকাঠির নেসারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনা শেষে 2010-11 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি। পরবর্তীতে ইউনিভার্সিটি অব স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন তিনি। শিক্ষাজীবন থেকেই রাজনীতি, সংস্কৃতি ও চিন্তাশীল লেখালেখির সাথে যুক্ত ছিলেন হাদি। অভ্যুত্থানের আগেই লেখক হিসেবে তার পরিচিতি ছিল। লাভায় লাল শাক পুবের আকাশ শিরোনামে একটি কবিতার বই লেখেন তিনি। লেখালেখিতে ব্যবহার করতেন সীমান্ত শরীফ নামটি। জুলাই অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়েই হাদি জাতীয় পরিসরে পরিচিত হয়ে ওঠেন। তার নেতৃত্বে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম
ইনকিলাব মঞ্চ। সংগঠনটির ঘোষিত লক্ষ্য ছিল সব ধরনের আধিপত্যবাদ মোকাবেলা করে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ। অভ্যুত্থানের পর তরুণদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটিতেও যুক্ত হয়েছিলেন তিনি। তবে নিজেকে কেবল রাজনৈতিক পরিসরে সীমাবদ্ধ না রেখে ইনকিলাব মঞ্চেই সক্রিয় থাকেন। জাতীয় নাগরিক পার্টিতে যোগ না দেওয়ার সিদ্ধান্তও ছিল তার আদর্শিক অবস্থানের প্রতিফলন। জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, অভ্যুত্থানে জড়িতদের বিচার এবং রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে তিনি ছিলেন সবচেয়ে সোচ্চার কণ্ঠগুলোর একটি। ভারতীয় আধিপত্যবাদ ও সীমান্ত হত্যার বিরুদ্ধেও একাধিক কর্মসূচি পালন করেন তিনি। রাজপথ, টিভি টক শো কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই জুলাই অভ্যুত্থানের প্রশ্নকে প্রাসঙ্গিক করে তুলেছিলেন হাদি। একই সাথে তিনি জুলাইয়ে নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও আহতদের যথাযথ চিকিৎসার দাবিতে ধারাবাহিকভাবে কথা বলেছেন। জুলাই ঘোষণাপত্র ও পরে জুলাই সনদ নিয়েও তার স্পষ্ট ও দৃঢ় অবস্থান তাকে বারবার আলোচনায় নিয়ে আসে। এর আগে 2013 সালের শাহবাগ আন্দোলনের বিরোধিতা, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের ঘটনার বিচার দাবি, 2021 সালের মোদি বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড এবং সীমান্ত হত্যা সব ইস্যুতেই তার অবস্থান ছিল দৃঢ় ও স্পষ্ট। এই আপোষহীন অবস্থানের কারণে শত্রুও তৈরি হয় তার। গত সেপ্টেম্বর থেকেই হত্যার হুমকি পাচ্ছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছিলেন দেশি বিদেশি অন্তত 30টি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনকি তার পরিবারকে ধর্ষণ ও ঘর বাড়িতে আগুন দেওয়ার ভয় দেখানো হয়েছে। তবে তার নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ নিয়ে মৃত্যুর পর সরকারের সমালোচনাও জোরালো হয়েছে। 2025 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হওয়ার ঘোষণা দেন ওসমান হাদি। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত এই আসনে তিনি প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি মতবিনিময়, চা সিঙ্গাড়া আড্ডা এবং পথসভা আয়োজনের ঘোষণা দেন। তার এই ভিন্নধর্মী প্রচারণা গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর নির্বাচনী প্রচারণার সময় গুলি করা হয়। গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই আর জ্ঞান ফেরেনি তার। শেষ পর্যন্ত চোখ না খুলেই থেমে যায় এক বিপ্লবী জীবনের অধ্যায়। আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে অনেক আগে থেকেই একাধিকবার প্রাণনাশের হুমকি পাওয়ার কথা আগেই জানিয়েছিলেন ওসমান হাদি। বিভিন্ন সময়ে গণমাধ্যমে সেটি বলেছেন। স্বল্প সময়ের রাজনৈতিক জীবনে ওসমান হাদি তরুণদের মধ্যে প্রতিবাদী রাজনীতির প্রতীক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। তার মৃত্যু শুধু ঢাকা 8 নয়, দেশের সামগ্রিক রাজনীতিতেও নতুন আলোচনার জন্ম দিয়েছে। তরুণ নেতৃত্ব, আন্দোলন ভিত্তিক রাজনীতি এবং ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো নিয়ে শরীফ ওসমান হাদি নেই, কিন্তু জুলাইকে বাঁচিয়ে রাখার যে স্বপ্ন তিনি দেখেছিলেন তা এখন হাজারো তরুণের কণ্ঠে, রাজপথে এবং প্রতিরোধে। বাংলাদেশে আর কোনো রূপেই হাসিনার মতো ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা যেন আর ফিরে না আসে এবং ভারতীয় আধিপত্যবাদ যেন ফুঁসে উঠতে না পারে, তার প্রত্যয় নিয়েছে তরুণ, যুবক সহ আপামর জনগণ। আর তারই সায় দেখল পুরো বিশ্ব জানাজার দিনে। বাংলাদেশের প্রশাসন, বাহিনী, বেসরকারি ব্যবস্থাপনা, বাণিজ্য, পররাষ্ট্র, যেখানেই হোক খুনি হাসিনার ফ্যাসিজম এবং হাসিনার মতো ফ্যাসিজম আর বাড়তে দেয়া যাবে না। পড়শি দেশের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক স্থাপিত হবে। চুক্তি ও দ্বিপাক্ষিক লেনাদেনা সব কিছুতে ন্যায়পরায়ণ থাকা ও নীতিমালা ঠিকমতো না মানা হলে আন্তর্জাতিকভাবে অ্যাকশনও নেবার সাহস দেখাবে এবং অধিকার আদায় করে নেবার সাহস দেখাবে বাংলাদেশ। ওসমান হাদি হয়তো আমাদের মাঝে আর নেই, কিন্তু তার স্বল্প সময়ে বলা কথাগুলো আমাদের কানে বাজছে, বারবার বেজে চলছে। আমরা তা বুঝে বুকে লালন করে বাস্তবায়নের প্রয়াস চালাবো, এমনটাই প্রত্যাশা ও প্রত্যয় ব্যক্ত করছে দেশের জনগণ। ভারতকে আঙুল উঁচিয়ে বলার সময় এসেছে, আমরা আর তোমার প্রিয়জন হাসিনা মাস্তানের মতো অপদার্থ দিয়ে দেশ চালাই না। আমাদের আছে কোটি কোটি হাদির মতো বিপ্লবী, যারা চোখে চোখ রেখে কথা বলবে এখন থেকে। আল্লাহর প্রতি অগাধ ও নিরঙ্কুশ বিশ্বাস রেখে বুকের হিম্মতে বাংলাদেশকে সম্মানের জায়গায় রাখবে বিশ্বের বুকে। যারা আমাদের দেখে শিখবে, আমাদের উদাহরণ টেনে বলবে, দেখো বাংলাদেশ যেখানে হাদির মতো বিপ্লবীরা বাস করে। তাদের দেশ তারা সুন্দরভাবে গড়ে। সৎ সাহসে তারা হিমালয় শুধু নয়,
দিগন্ত ফুঁড়ে বেরিয়ে যায় অনন্তের পথে, যেখানে সফলতার রক্তিম সূর্য গর্বের হাসি হাসে। আধার আর মানব নাকো, প্রতিশোধের চোখে আগুন আলো, ওই মুরতাদ জঙ্গি উপহাসে দাও চপেটাঘাত প্রবল ক্ষিপ্র চাবুকে। হে যুবক, হে তরুণ, হয়ে ওঠো আবার প্রতিশোধ নিতে তীব্র জেদি। বাধার আগল খুলে বলো, আমরাই হাদি, আমরাই হাদি। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।